শীর্ষ ললাটে ফের ভাঁজ ফেলল। এই মহিলা তো এখন আবার উল্টো সুর গাইছে। যার ভরসায় এতক্ষণ ধরে সে চুপচাপ বসে আছে সেই কিনা শেষ পর্যন্ত পাল্টি খেল। এই মহিলা তো সুবিধার নয়। ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলায়। শীর্ষ তাদের দাঁত চাপলো, বিড়বিড় করে বলল, গিরগিটি একটা। শীর্ষ নিজ ভরসার স্থল পরিবর্তন করলো। আগে নাজমা বেগম ছিল তার ভরসার স্থল, আর এখন আতাউর রহমান। যদি ভালো কিছু হয় তবে এই লোকটার দ্বারাই হবে। লোকটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে, অন্তত তার বিয়ে দেওয়ার মতো ভালো লোক। শীর্ষ আতাউর রহমানের দিকে তাকালো, মনে মনে আওড়ালো। নাজমা বেগমের কথায় আতাউর রহমানের মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এখন একমাত্র আপনি আমার ভরসা দাদু। গিরগিটিটা তো নিজের রং বদলালো, এখন আপনি দয়া করে নিজের রংটা ঠিকঠাক রাখুন। এই বুড়ো বয়সে নিজের রং বদলিয়ে বিশ্বাসঘাতক মীর জাফরের পরিচয় দেবেন না। ধনী শহরে কিংবা বংশমর্যাদা সম্পূর্ণ হলেই তো আর তার অন্যায় মাপ হয়ে যাবে না। অন্যায় তো অন্যায়ই, তাদের সে যত বড় মাপের ব্যক্তি হোক না কেন। তুমি তো বললে ওরা নষ্টামি করতে এত রাতে বাহিরে বার হয়েছিল, তুমি ওদের হাতে নাতে ধরেছো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওরা কঠিন অন্যায় করেছে। ওদের সেই অন্যায় থেকে উদ্ধার করে সঠিক পথ দেখানো আমাদের বয়োজ্যেষ্ঠদের কর্তব্য। এইটুকু বলেই থামলেন লোকটা। পাশ ফিরে এই বাড়িরই আরেকজন ব্যক্তি সোভান হোসেনকে বললেন, তাড়াতাড়ি উত্তর পাড়ায় যাবি, কাজীকে সঙ্গে নিয়ে এক্ষুনি এখানে আসবি। সোভান হোসেন দেরি করলেন না এক মুহূর্তেও। আতাউর রহমানের আদেশ পেলেই তিনি চটজলদি চলে গেলেন গৃহ ছেড়ে। শীর্ষের ওষ্ঠ জুড়ে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। তবে নাজমা বেগমের মুখশ্রীতে আধার নেমে এলো। এত কৌশল করলেন তিনি ত্রয়ীর ক্ষতি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মেয়েটির ক্ষতি হয়নি, বরং ভালো হয়েছে। তার ষড়যন্ত্রের কারণেই এখন মেয়েটির এত বড় ঘরে বিয়ে হচ্ছে। নাজমা বেগমের এই মুহূর্তে নিজের কপালে নিজেই একটা আঘাত করতে ইচ্ছে হলো। তিনি করতে গেলেন খারাপ, অথচ হয়ে গেল ভালো। কপাল, সবই কপাল। ভোরের আলো এখনো ফোটেনি, চারদিকটা গভীর অন্ধকারে নিমজ্জিত। এই রাতেই শীর্ষ আর ত্রয়ীর বিয়ের তোড়জোড় চলছে। কাজী সাহেবেরও ইতিমধ্যে ডেকে আনা হয়েছে, বসানো হয়েছে ঝর্ণাদের গৃহের অভিমুখের কক্ষে। বিয়ের কোনো সাজ নেই, আনুষ্ঠানিকতা নেই, পূর্ব পরিকল্পনা নেই, অথচ বিয়ে। ত্রয়ী কারিগরের হাতে তৈরি কাঠের পুতুলের নয় নিস্তেজ হয়ে বসে রয়েছে এক কোণে। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে কেঁপে উঠছে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। অনেক চেষ্টা করেছে সে সবাইকে বোঝানোর, এই বিয়ে আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ। কেউ শুনলই না তার কোনো কথা। সবাই মিলে কাজীকে ডেকে আনলই। ত্রয়ীর ভাবনার মধ্যে তার কানে ভেসে এলো একটি কমকমে পুরুষালী কণ্ঠস্বর, বলো মা কবুল। কবুল। ছোট্ট একটি শব্দ, অথচ এর ক্ষমতাও অনেক। এই ছোট্ট একটি শব্দ পারে দুটো মানুষের জীবন একসাথে বেঁধে দিতে, তাদের একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ করতে। ত্রয়ী চেয়েছিল তার বিয়ে হোক, অন্তত নিজের জীবনটা একটু সুন্দর করতে, একটি ভরপুর পরিবার পেতে। অন্যের ঘাড়ের ওপর আর বোঝা হয়ে না থাকার জন্য সে চেয়েছিল তার অতি দ্রুত বিয়ে হোক। তার দায়িত্ব নেওয়ার জন্য কেউ আসুক, তাকে ভালোবাসুক, কিন্তু এভাবে নয়। কিছু না করেও মাথার ওপরে একটি কলঙ্কের বোঝা নিয়ে সে কখনোই বিয়ের পিঁড়িতে বসতে চায়নি। আর সবচেয়ে বড় কথা, সে কখনো চায়নি শীর্ষের সাথে তার বিয়ে হোক, তাও কাউকে না জানি, হুট করে এমন একটা পরিস্থিতিতে। আব্দুর রহমান খান দয়া করে ধরে তাকে তার বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। যখন ত্রয়ীর নিজের স্বজনেরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তখন ওই লোকটা তাকে এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। সন্তানের মতো স্নেহ দিয়েছেন, কলেজে ভর্তি করিয়েছেন, অথচ আজ তারই ছেলের সাথে বিয়ে, তাও এমন একটি জঘন্য পরিস্থিতিতে। মানুষটা জানতে পারলেই নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। ত্রয়ীর কণ্ঠনালী ভেদ করে কান্না বেরিয়ে আসতে চাইছে। সৃষ্টিকর্তা কেন তার সাথে সব সময় এমন করে? সব তো তার কাছ থেকে কেড়ে নিয়েছে, শেষ পর্যন্ত সম্মানটুকু কেড়ে নিল। নষ্টা উপধি পেয়ে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরও ত্রয়ীকে কবুল বলতে না দেখে ভ্রু কুঁচকালেন আতাউর রহমান। থমথমে কণ্ঠে বললেন, তাড়াতাড়ি কবুল বলে দাও, তোমাদের জন্য আমরা আর সময় নষ্ট করতে পারুম না, এমনি রাইত অনেক হয়েছে। ত্রয়ীর কবুল বলতে ইচ্ছে হলো না, কিন্তু কবুল না বললেও তো উপায় নেই। এটা সবাই মিলে আজ তার বিয়ে না দিয়ে ছাড়বেই না।
আর শিশুকে দেখে তো সেও চুপচাপ বসে রয়েছে। অবশেষে বলবেও বাকি, সেও তো তার মতোই চাপে পড়েছে। কি দুর্ভাগ্য লোকটার, গ্রামে এসেছিল তাকে একটু ঘুরাতে, আর এখন চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলল ত্রয়ী, ধীর কণ্ঠে বলল, কবুল। আর 2 বার। কবুল। একটু থামলো মেয়েটা, জোরে একবার নিঃশ্বাস নিয়ে তৃতীয়বারের ন্যায় বলেই ফেলল। এরপর শিশুকে কবুল বলতে বললে সে মুখশ্রীতে একটি অসহায়ত্ব ভাব ফুটিয়ে তুলল। থেমে থেমে ধীর গলায় বলল, কবুল কবুল কবুল। ব্যাস, শিশু এবং ত্রয়ীর বিয়ে সম্পূর্ণ। কি থেকে কি হয়ে গেল, গতকালও সব ঠিকঠাক ছিল, আর আজ? ত্রয়ী ফুপিয়ে উঠল। আজ তার জীবনে যা ঘটল, এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? কি হতো তার জীবনটা যেভাবে চলছিল সেভাবে চললে? কেন এমন হলো তার সাথে? কেন? জীবনের এই পর্যায়ে তো কষ্টে কষ্টেই কাটলো, এখন বাকি দিনগুলোও হয়তো তেমনই কাটবে। এমন একটি জঘন্য পরিস্থিতিতে প্রেম ভালোবাসাহীন বিয়ে নিশ্চয়ই তার জীবনে সুখ বয়ে আনবে না। নিশীথের অন্ধকার কেটে প্রকৃতিতে ভোরের আলো ফুটেছে। সূর্যটাও ইতিমধ্যে তার তেজ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। নির্জন গ্রামের রাস্তা ধরে দ্রুত গতিতে ছুটে চলছে শীর্ষের গাড়িটা। নয়ন গাড়ি চালাচ্ছে, আর পেছনের সিটে পাশাপাশি বসে রয়েছে শীর্ষ এবং ত্রয়ী। ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাতে যা ঘটল তারপর আর ত্রয়ী এক মুহূর্ত গ্রামে থাকতে চায়নি। শীর্ষ মেনে নিয়েছিল তার ইচ্ছেকে, কিন্তু গাড়িতে উঠে ত্রয়ী যেই সেই কান্না শুরু করেছে, এখনো থামিয়েনি। শীর্ষ বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এ চোখ না সমুদ্র, থামাথামির তো কোনো নামই নিচ্ছে না। ত্রয়ী কোনো উত্তর দিল না, সে একইভাবে গুনগুনিয়ে কাঁদতে রইল। শীর্ষ ফের শোধালো, এ তোর গলা ব্যথা করছে না? ত্রয়ী এবারেও চুপ রইল। শীর্ষের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। থমথমে কণ্ঠে সে বলল, যেভাবে কাঁদছিস মনে হচ্ছে আমার সাথে তোর বিয়ে না, বরং তোকে বনবসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে ত্রয়ী মুখ খুলল। অনেকটা তেমনই। মানে? মানে আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কেন? কারণ আপনাকে আমার পছন্দ না। নাক টেনে বলল। শীর্ষের ভেতরটা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। এই বিয়েটার জন্য কত কি করলো সে, নিজের গায়ে কট নামক জঘন্য একটা বিষয়ের তকমা পর্যন্ত লাগালো, অথচ এই মেয়ে বলছে আপনাকে আমার পছন্দ না। ঢং যত। শীর্ষ ও তাদের দাঁত চাপলো, কটমট করে বলল, তোকে তো আমার পছন্দ না, গ্রামের লোকজনের চাপে না পড়লে তোকে বিয়ে করতো কে? হ্যাঁ, ওই তো চেহারা, তারপরে গাধি বলদি, আর এখন দেখছি কান্নাকাটি তো পিএইচডি করা। ত্রয়ী হৃদয়টা আরও ভারী হয়ে উঠল। নিদারুণ এক যন্ত্রণা অনুভব করলো বক্ষপিঞ্জরে। এই কার সাথে তার বিয়ে হলো? কেন সৃষ্টিকর্তা তাকে এত বড় একটা শাস্তি দিল? কেন দিল? ছোটবেলা থেকেই কষ্ট যেন ছায়াসঙ্গী ত্রয়ীর। তারপর ভেবেছিল হয়তো বিয়ের পর একটুখানি শান্তি আসবে, একটা সুন্দর পরিবার পাবে, একজন ভালোবাসার মানুষ পাবে, যার ভালোবাসার ছোঁয়ায় দুঃখগুলোও সব দূরে সরে যাবে। কিন্তু সেই আশাও যেন মরীচিকার ন্যায় মিলিয়ে গেল আজ শীর্ষের কথায়। অবশ্য তারও বা দোষ কী? যেমন পরিস্থিতিতে তাদের বিয়ে হয়েছে, তাতে ভালোবাসা আশা করাটা বোকামি। ত্রয়ী নিজেকে আর দমাতে পারল না, শব্দ করে কেঁদে উঠল এবার। শীর্ষের চোখে মুখে বিরক্তির ছাপ গাঢ় হয়ে উঠল। ধমকে উঠে সে বলল, থামবি নাকি থাপ্পড়ে থামাতে হবে? ত্রয়ীর কান্নার গতি আরও বাড়ল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপর এই ধমক। বুকের ভেতর যেন একসাথে অনেকগুলো কাটা ফুটল, সাথে ভয়ও পেল ভীষণ। রাতে যা ঘটল, বিয়ের মতো এত বড় একটা বিষয়কে শীর্ষের মাথার উপর চাপিয়ে দিয়েছে তাদের বাড়ির সবাই মিলে। নিশ্চয়ই এই কারণে লোকটা তার উপরে রেগে আছে। এই রাগ থেকে এখন না আবার তার সাথে কিছু করে বসে। ত্রয়ী দ্রুত হাত তুলে নিজের মুখটা চেপে ধরল, কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ। কান্না কিছুতেই আটকাতে পারছে না ত্রয়ী। কণ্ঠনালী ভেদ করে দুঃখরা সব বেরিয়ে আসতে চাইছে দ্বিধাহীনভাবে, তবে মুখে হাত থাকায় শব্দ কম হচ্ছে। শীর্ষ গাঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। দৃষ্টিজোড়া শীতল হলো তার। নরম কণ্ঠে বলল, মুখ থেকে হাত সরিয়ে কাঁদ, আমি থাপড়াবো না। শীর্ষের কথাটা বলতে দেরি, কিন্তু ত্রয়ীর মুখ থেকে হাত সরাতে দেরি হলো না। আবার শব্দ করে কেঁদে উঠল সে। শীর্ষ তপ্ত নিঃশ্বাস ফেলল, একটি পানির বোতল এগিয়ে দিয়ে বলল, কাঁদতে কাঁদতে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে তোর, না একটু গলা ভিজি নে, তারপর আবার কাঁদ। ত্রয়ী বোতলটা হাতে নিয়ে এক ঢোকে পানি গিলল, তারপর আবার সেই করুণ সুরে গুনগুনিয়ে কাঁদা শুরু করলো। শীর্ষ
এবার একটা টিস্যু এগিয়ে দিল তার দিকে, ফের নরম কণ্ঠে বলল, এটা দিয়ে নাক মুখ মুছে নে, কাঁদতে সুবিধা হবে। কান্নার স্বর আরো তেজস্বী শোনাবে। ত্রয়ী কিঞ্চিত ভরকালো, কাঁদতে কাঁদতেই প্রশ্ন করল, আপনি কি কোনোভাবে আমাকে নিয়ে মজা করছেন? শীর্ষ নিরুত্তাপভাবে জবাব দিল, না, একদম না, তোকে আরো কাঁদতে সাহায্য করছি আমি। নয়ন চোখ রাস্তার দিকে রেখে গাড়ি চালালেও কান ছিল পিছনের কথোপকথনে। শীর্ষ এবং ত্রয়ীর কথোপকথন শুনেই নাক মুখ কুচকালো সে, বিড়বিড় করে বলল, একটা হলো কাঁদুনে, যদি কান্নার কোনো প্রতিযোগিতা হতো নিঃসন্দেহে প্রথম স্থান করতো এটা। আর অন্যটা হলো গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলায়। চারিদিকে গরম ভাব, সূর্যটা তার পূর্ণ তেজ দিয়ে দুপুরকে আঁকড়ে ধরে রেখেছে এখনো। শহরে পরিবেশটাও এই মুহূর্তে কিঞ্চিত থমথমে, সময় যেন স্তব্ধ হয়ে রয়েছে। এমন সময় শিশুদের গাড়িটা ধীরে ধীরে এসে থামলো তাদের বাড়ির সামনে। গাড়ি থামতেই ত্রয়ী আর এক মুহূর্ত দেরি করলো না, নেমে পড়লো গাড়ি থেকে। কোনো দিকে না তাকিয়ে সোজা পা দিল গেটের দিকে। শীর্ষ একবার তাকালো ত্রয়ীর দিকে, তারপর ধীরে সুস্থে নেমে এলো গাড়ি থেকে। নয়নকে একবার বলল, চল ভেতরে চল। নয়ন ডানিয়ে বামিয়ে মাথা নাড়িয়ে নেতিবাচক জবাব দিল, ভদ্রভাবেই বলল, না স্যার, এখন যাব না, অনেকটা পথ জার্নি করে এসেছি, শরীরটা এমনিতেই ক্লান্ত, তারপর আবার রাতে ঘুমাতে হয়নি, বাড়ি থেকে একটু ঘুমাবো। শীর্ষ বিরক্তি করলো না, ছেলেটাকে আর জ্বালানো ঠিক হবে না। সে মাথা নাড়িয়ে ত্রয়ীর পিছু পিছুই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর নয়ন কোনো মতে শীর্ষের গাড়িটা গ্যারেজে রেখে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। প্রকৃতিতে আধার নেমে এসেছে নিঃশব্দে, তবে রাত এখনো অগভীর। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে সময় কেবল রাত 10টা। শীর্ষ দাঁড়িয়ে রয়েছে বাবা মায়ের কক্ষের সম্মুখে, চোখে মুখে তার লিপ্টে রয়েছে দ্বিধা অস্বস্তি। যেভাবেই হোক তারা ত্রয়ীর বিয়ে হয়েছে, তারা এখন স্বামী স্ত্রী। আর এত বড় একটি সত্য পরিবারের লোকদের নিকট থেকে লুকিয়ে রাখা নিশ্চয়ই উচিত হবে না, বিশেষ করে বাবা মায়ের থেকে। আবার বাবা মায়ের কাছে সবটা বলবেও বা কীভাবে? তাদের যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে তা কারো নিকট বর্ণনা করা নিঃসন্দেহে লজ্জাজনক। সে কিভাবে বাবা মায়ের অভিমুখে দাঁড়িয়ে বলবে রাতের আধারে ত্রয়ী আর তাকে একা পেয়ে গ্রামবাসীরা মিলে জোর করে তাদের বিয়ে দিয়েছে? হয়তো গ্রামবাসীরা তাদের ভুল বুঝেছে, তারা খারাপ কিছু করছিল না, কিন্তু দুই নরনারী একসাথে রাতের আধারে বাইরে ছিল, এটা তো সত্যি। শীর্ষের কণ্ঠনালী কেমন শুকিয়ে আসছে, ভীষণ অস্বস্তি লাগছে, কিন্তু না বললেও তো উপায় নেই। এত বড় একটি সত্যি পরিবারকে না জানিয়ে সামনের দিকে এগোবে কিভাবে? আর তাছাড়া সে তার এবং ত্রয়ীর সম্পর্কটার একটা সামাজিক স্বীকৃতি চায়, বাবা মায়ের দোয়া দিয়ে নতুন জীবনে পা রাখতে চায়। শিশু জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। ভিতরের সমস্ত সংকোচ, সংশয় ও দ্বিধাকে এক পাশে ঠেলে দিয়ে টোকা দিল বাবা মায়ের কক্ষের দরজায়। গলা বাড়িয়ে শুধালো, ভেতরে আসবো? প্রায় সাথে সাথেই ভিতর থেকে ভেসে এলো আব্দুর রহমান খানের কণ্ঠস্বর, এসো। শীর্ষ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ফাহমিদা বেগমও কক্ষেই ছিলেন। ছেলেকে দেখে একগাল হাসলেন তিনি, এগিয়ে এসে বললেন, তোর কথাই বলছিলাম, আমরা এর মধ্যেও তুই এসে গেলি। শীর্ষ ভ্রু কুচকালো, বাবার দিকে এক পলক তাকিয়ে বলল, আমার কথা বলছিলে? হ্যাঁ। এইটুকু বলেই ফাহমিদা বেগম আলমারি থেকে একটি স্বর্ণের আংটি বের করে আনলেন, শীর্ষের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোর বইয়ের জন্য বানিয়েছি, সুন্দর না? আব্দুর রহমান খান শুনছিলেন মা ছেলের কথোপকথন। তিনি দুজনের মধ্যে ফোন কেটে বললেন, তোমার যা ছেলে, কবে ওর বিয়ে হয় কে জানে? তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করলেও তারা ওকে পছন্দ করবে বলে মনে হয় না। শীর্ষের ভীষণ অপমানিত বোধ হলো, চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, বিয়ে কবে হয় কে জানা মানে কি? আমি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছি, আর আমার পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। শীর্ষ কথাগুলো বলবে বলেও ঠিক করলো, তবে কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করার পূর্বেই ফাহমিদা বেগম বললেন, কেন, আমার ছেলে খারাপ কোন দিক দিয়ে? তুমি একবার শুধু বলো, দেখবে বাড়ির সামনে মেন লাইন লাগিয়ে দেব। এইটুকু বলেই থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, শিষ্যের বিয়ের জন্য কত স্বপ্ন আমার একটা মাত্র ছেলে, ওর বিয়ে পুরো বাড়ি সাজাবো, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করব, বিশাল অনুষ্ঠান করে বউ আনবো। শীর্ষ থমকালো মায়ের কথা শুনে। যা যা বলতে এসেছিল এক মুহূর্তে সব গিলে ফেললো। তার বিয়ে নিয়ে মায়ের কত স্বপ্ন, এই স্বপ্নগুলো সে কিভাবে ভেঙে দেবে? আর এখন যদি সে তার কট খেয়ে বিয়ের কথা প্রকাশ করে, তাতেও নিশ্চয়ই তার মা বাবা কষ্ট পাবেন ভীষণ। শীর্ষ একটু সময় ভাবলো, সিদ্ধান্ত নিল এখন কিছুই বলবে না। ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয় ছিল, বিয়ে করে নিয়েছে,
এখন সে ভয়টা অনেকটাই কমেছে। এখন না হয় সবটা গুছিয়ে গাছিয়ে ধীরে ধীরে ত্রয়ীর মনে জায়গা করে তারপর আবার নতুনভাবে অনুষ্ঠান করে বিয়ে করা যাবে। আব্দুর রহমান খানকে তো আর ত্রয়ীকে পছন্দের কথা আগে থেকেই বলা আছে, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। শীর্ষের ভাবনার মধ্যেই আব্দুর রহমান খান মুখ খুললেন, ছেলের দিকে দৃষ্টি দিয়ে শুধালেন, যাক, আপাতত ওসব কথা রাখো। তা শিষ্য, তুমি হঠাৎ এখানে এলে যে, কিছু বলবে কি? শীর্ষ জোরপূর্বক একটু হাসল, কণ্ঠ স্বাভাবিক করেই জবাব দিল, না, তোমাদের দেখতে এসেছিলাম শুধু। আচ্ছা, এখন তাহলে আমি আসছি। শীর্ষ বেরিয়ে এলো বাবা মায়ের কক্ষ থেকে, তবে নিজের কক্ষে আর গেল না। পা চালিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের অভিমুখে, হাত উঁচিয়ে টোকা দিল কক্ষের বন্ধ দরজায়। স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলল ত্রয়ী। শিশুকে নিজের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বাঁকালো সে, ছোট ছোট করেই প্রশ্ন করলো, আপনি এখানে? শীর্ষ এই প্রশ্নের উত্তর দিল না, বরং এক ভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন করলো, কান্না থেমেছে তোর? ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল, ছোট করেই জবাব দিল, হুম। বুঝলি, অনেকক্ষণ ভেবে দেখলাম। ত্রয়ী কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি? শিশু আর চোখে একবার তাকালো মেয়েটার দিকে, তার পাশ কাটিয়ে কক্ষের ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আজ আমাদের বাসর রাত। ত্রয়ী চমকালো, ভরকালো। হিসেব অনুযায়ী সত্যিই তো আজ তাদের বাসর রাত। কান্নাকাটি আর বিভিন্ন চিন্তা ভাবনায় এই কথা তো সে প্রায় ভুলেই বসেছিল, কিন্তু এই লোক এখানে এসে হঠাৎ এই কথা মনে করিয়ে দিচ্ছে কেন? এর কি চাই? তবে কি এ হতেও পারে পুরুষ মানুষের বিশ্বাস নেই, মেয়ে দেখলেই এদের ছুক ছুক ভাব পারে, আর সেখানে তো সে এখন শেষের বিয়ে করা বউ। ত্রয়ীর হৃদয় ভীত হলো, ঢোক গিলে সে বলল, কিসের বাসর রাত? আপনি এত রাতে আমার কক্ষে এসেছেন কেন? এখান থেকে এক্ষুনি চলে যান। শীর্ষ কপাল টান টান করলো, গম্ভীর কণ্ঠে বলল, বাড়ি আমার, কক্ষ আমার, কক্ষে থাকা মেয়েটিও আমার। এইটুকু বলে একটু থামলো সে, কক্ষের দরজাটা আটকে দিতে দিতে বলল, সবকিছুই যখন আমার, তখন তুই আমাকে এ কক্ষ থেকে বেরিয়ে যেতে বলার কে? ত্রয়ীর হৃদয়ের ভীতি ভাব বাড়ল। এই লোক দরজা আটকাচ্ছে কেন? এর মতিগতি তো ভালো ঠেকছে না। সন্ধ্যা পর্যন্ত তো লোকটা তাকে দেখতেই পারতো না, এখন একদম কক্ষে ঢুকে দরজাটাও আটকে দিচ্ছে। ত্রয়ী ফের ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি দরজা কেন আটকাচ্ছেন? চাইছেনটা কি আপনি? শিশু এগিয়ে গিয়ে বিছানায় বসলো, হাত ইশারা দিয়ে ডাকলো, এদিকে আয়। ত্রয়ী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বিছানার নিকটে। শীর্ষ তার পকেট থেকে একটি ছোটোখাটো বক্স বের করে আনলো, ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোর, পড়ে নে। ত্রয়ী বক্সটা নিল না, বরং অবাক কণ্ঠে শুধালো, এটা কিসের বক্স? কি আছে এতে? শীর্ষ উত্তর দিল না কোনো। বক্সটা খুলে ধরলো মেয়েটার দৃষ্টির সম্মুখে। ত্রয়ী বিস্মিত হলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। বক্সের ভেতরে সোনালি রঙা দুটো চিকন চুড়ি, একটা নাকের ছোট্ট ফুল আর একটা চেইন রয়েছে। ত্রয়ী বিস্মিত কণ্ঠে শুধালো, এগুলো আমায় কেন দিচ্ছেন? আমি এগুলো দিয়ে কি করব? শীর্ষ নাকের ফুলটা হাতে নিল, সেটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, শুনেছি বিয়ের পর স্বামীর বাড়ি থেকে মেয়েকে নাকের অলংকার দিতে হয়, তাই কিনে এনেছি। একটু ছোট দেখে কিনেছি, যাতে সবসময় পরে থাকতে সুবিধা হয়। ত্রয়ীর বিস্ময় ভাব বাড়ল। তাদের যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে তাতে সে ভেবেছিল শীর্ষ এই বিয়েটাকেই মানবে না, কিছু দিনের মধ্যেই হয়তো বিচ্ছেদের পথে হাঁটতে হবে তাকে। কিন্তু এ তো একদম গহনা নিয়ে হাজির। ত্রয়ী একবার গহনাগুলোর দিকে তাকালো, এরপর শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে শুধালো, আপনি এই বিয়েটা মেনে নিয়েছেন? মানবো না কেন? না মানে, যে পরিস্থিতিতে আমাদের বিয়েটা হলো, আমি ভেবেছিলাম আপনি বিয়েটা মানবেন না, শীঘ্রই আমায় তালাক দিয়ে দিবেন। শীর্ষের মেজাজ বিগড়ালো, ঠিকঠাক ভাবে বিয়ে করতে পারলো না, এর মধ্যে এই মেয়ে তালাক পর্যন্ত চলে গেছে। এত বুদ্ধি খাটিয়ে মাথার উপর বদনামের বোঝা নিয়ে বিয়ে করেছে কি তালাক দেওয়ার জন্য নাকি? শীর্ষ তাতে দাঁত পিষল, কটমট করে বলল, জীবনটাকে কি সিনেমা পেয়েছিস নাকি? যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে, আর বিয়ে কোনো ছেলে খেলা নয় যে এটা নিয়ে নাটক শুরু করব। আমি এই বিয়ে মেনেছি, আর তোকেও মানতে হবে। এখন সামনে বসতো, এগুলো পড়িয়ে দিই। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, আপনাকে পরিয়ে দিতে হবে না, আমি পরে নিতে পারবো। কেন, আমি পরিয়ে দিলে কি তোর শরীরে ফোসকা পড়বে? ফোসকা পড়লে আমাকে বলিস, শুই নিয়ে এসে একটা একটা করে ফাটিয়ে দেব। এখন কথা না বাড়িয়ে সামনে বস। ত্রয়ী নিঃশব্দে বসে পড়ল বিছানার কিনারায়, মুখশ্রী জুড়ে তার দ্বিধা, দৃষ্টি এলোমেলো। মেয়েটার নাকে আগ থেকেই ছিদ্র করা, তবে সেখানে কোনো অলংকার ছিল না। শেষও নাকফুলটা পরানোর উদ্দেশ্যে হাত রাখল মেয়েটির নাকে, আকস্মিক পুরুষালী স্পর্শ।
ত্রয়ীর সম্পূর্ণ শরীর যেন আবির্ভূত হলো শিরশিরি এক অনুভূতির দাপটে। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। মেয়েটির সাথে সাথেই নিজের আঁখিদয় বন্ধ করে নিল, খামচে ধরল বিছানার চাদর। শীর্ষ খেয়াল করলো সবটাই, তবে পাত্তা দিল না। আস্তে ধীরে নাকফুলটা সে পরিয়ে দিল সদ্য বিয়ে করা স্ত্রীর নাকে। এরপর দুই কানে ছোট ছোট দুই দুল পরিয়ে দিয়ে তার পেছনের দিকে এলো। ত্রয়ীর চুলগুলো উপরে তুলেই খোপা করা ছিল। ফলস্বরূপ শীর্ষের দৃষ্টির সম্মুখে তার ঘাড় এবং পিঠের কিছু অংশ উন্মুক্ত। কেমন ঘোর লেগে গেল শীর্ষের। হৃদযন্ত্র তার ক্রিয়া বাড়িয়ে দিল তড়িঘড়ি করে। হৃদয় কুঠুরিতে উকে দিল নিষিদ্ধ চাওয়ারা। তবুও শীর্ষ নিজেকে দমিয়ে রাখল। কোনো মতে চেইনটা পরিয়ে দূরে সরে যেতে চাইল, তবে শেষ পর্যন্ত সে দূরে সরে যেতে পারল না। মেয়েটির উন্মুক্ত ফর্সা ঘাড় পিঠ কেমন যেন তাকে কাছে টানছে, চুম্বকের ন্যায় খিচে ধরে রেখেছে। শীর্ষ দ্বিধাগ্রস্ত হলো, তবে তার এই দ্বিধাকেও ভেঙে দিল মন। তার মনটা তাকে বেশ সাহস দিয়ে বলে উঠল, ত্রয়ী এখন তোর স্ত্রী, সে তোর জন্য সম্পূর্ণ হালাল, তার সাথে তুই যা ইচ্ছে করতে পারিস। শীর্ষ মনের কথা শুনল। কিছুটা সময় নিয়ে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল স্ত্রীর উন্মুক্ত ঘাড় এবং পিঠের উপরিভাগের দিকে। অতঃপর হুট করে এক কামড় বসালো মেয়েটির ঘাড়ে। হক চকিয়ে উঠল ত্রয়ী। এতক্ষণ অনুভূতির জোয়ারে ভেসে যাওয়া নদীর স্রোতে বাধা পড়ল তার। চটজলদি লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেল সে। ঘাড়ে হাত দিয়ে শুধালো, আপনি আমার কামড় কেন দিলেন? শীর্ষ নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আমার দাঁতের ধার দেখলাম। ত্রয়ী নাক মুখ কুচকালো, থমথমে কণ্ঠে বলল, কামড় দিয়ে কেউ দাঁতের ধার দেখায়? অশুভ লোক। শীর্ষ কপাল টান টান করলো, গম্ভীর কণ্ঠে বলল, এটা তোর বাসরাতের উপহার, ভ্যাম্পায়ার সিল। অভ্যাস করে নে, এখন থেকে দিন রাত তোর শরীরে এমন অগণিত ভ্যাম্পায়ার সিল পড়বে। ত্রয়ী ভরকে গেল। স্মরণে এলো শীর্ষের সেদিনের বলা সেই ভ্যাম্পায়ার সিলের কথা। এই তবে ভ্যাম্পায়ার সিল, আর দিন রাত তার শরীরে ভ্যাম্পায়ার সিল পড়বে মানে কি? শীর্ষ কি সারাদিন এভাবে তাকে কামড়াবে? ঢোক গিলল মেয়েটা, আমতা আমতা করে বলল, কেন পড়বে? কামড়ে ব্যথা লাগে না বুঝি? আপনি এসব উল্টাপাল্টা কাজ আমার সাথে করবেন না। শীর্ষ বাঁকা হাসলো, এগিয়ে এসে দাঁড়ালো ত্রয়ীর নিকটে। ঢোক গিলল বেচারি, পিছনে পা দিল শীর্ষের নিকট থেকে দূরে সরে যাওয়ার উদ্দেশ্যে। অমনি শীর্ষ হাত বাড়িয়ে দিল প্রিয়তমার দিকে। এক আঙ্গুল দ্বারা আঁকড়ে ধরল ত্রয়ীর গলার চেনটা। চেনের টান দিয়ে ধীরে ধীরে নিজের সাথে ঘনিষ্ঠতা বাড়ালো তার। অতঃপর কোমরে ভাঁজ ফেলে একটু ঝুঁকে গেল মেয়েটির দিকে। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই আমার বউ, উল্টাপাল্টা কাজ তোর সাথে করবো না তো কার সাথে করবো? বউ শব্দটা যেন ঝংকার তুলল ত্রয়ীর হৃদয়। কেমন একটা সুখ সুখ অনুভব করলো সে। ভালো লাগায় ছেয়ে গেল হৃদয় মন। কেন এমন হলো? শীর্ষকে যে তার আগে খুব ভালো লাগতো তেমন নয়, আবার যে খুব খারাপ লাগতো তেমনও নয়, কিন্তু আজ ভীষণ ভালো লাগছে। এই যে শিশু তার ঘরে এলো, ছোট ছোট উপহার দিল। ত্রয়ীকে যেন এই উপহার সুখে সমুদ্রে ভাসিয়েছে। এই মনে হয় পবিত্র সম্পর্কের টান, ওই কবুল বলার মাহাত্ম্য। ত্রয়ী খেয়াল করেছে ওই কবুল বলার পর থেকে তার শিশুকে যতটা ভালো লাগছে, যতটা তার জন্য অনুভব করেছে আগে কখনো করেনি। আগে শিশুকে সে কখনো চায়নি, কিন্তু এখন চাইছে, খুব করে চাইছে। কি কেন ত্রয়ী কিচ্ছু জানে না। সে শুধু এইটুকু জানে সে চাইছে এই সম্পর্কটা না ভাঙুক, শিশু তার স্বামী হয়ে থাকুক। ত্রয়ীর ভাবনার মধ্যেই শিশু তার আরও একটু নিকটে এলো। পূর্বের ন্যায় ফিসফিসিয়ে বলল, এমনি বাচ্চা মানুষ তুই, তার উপর ক্যাবলা, বুদ্ধিশুদ্ধিহীন, মাথা মোটা। তাই আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস পরবর্তীতে কিন্তু আর ছাড়বো না। ত্রয়ী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, মানে? শীর্ষ আলতো হাসলো। ত্রয়ীর গলার চেইন ছেড়ে এবার সে হাত দিল মেয়েটার গালে। বৃদ্ধা আঙ্গুলটি প্রিয়তমার ওষ্ঠের ওপর রেখে বাকি 4টা আঙ্গুলের ঠাঁই দিল কানের উপরে। অতপর নিজের বৃদ্ধা আঙ্গুলটি দ্বারা ত্রয়ীর নরম কোমল ওষ্ঠে আলতোভাবে স্লাইড করতে করতে বলল, বাচ্চা মানুষ তুই, তার উপরে বল দে, এখনই আমাকে সামলানোর ক্ষমতা পুরোপুরিভাবে তোর মধ্যে হয়ে ওঠেনি। নিঃসন্দেহে ঘরে এত সুন্দরী বউ রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর, তবুও আমি আমার আজকের বাসরটা স্থগিত করলাম। এইটুকু বলেই থামলো শীর্ষ। দম নিয়ে ফের বলল, সময় দিচ্ছি, নিজেকে তৈরি করো আমার জন্য। আমি কাছে আসতে চাইলে কিন্তু ফিরিয়ে দিতে পারবি না। অবশ্য ফিরিয়ে দিলেও আমি ফিরবো না। নিজের কথা শেষ করে ত্রয়ীকে ছেড়ে দিল শীর্ষ। ঠোঁট গোল করে মৃদু স্বরে শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ত্রয়ী হতভম্ব হয়ে চেয়ে রইল তার গমন পথের দিকে। লোকটা কী সব বলে গেল? এই লোক এতটা নির্লজ্জ হলো কবে থেকে? বিকাল পর্যন্ত তো ভালো ছিল, অন্য সব দিকে যেমনই হোক না কেন এই দিকে তো একদম ভদ্র সুশীল ছিল। আর এখন? ত্রয়ী নাক মুখ কুচকে বলল,
নির্লজ্জ বদলোক কোথাকার। ভোরের মিষ্টি রোদের ভরে গেছে শহরের বুক। রাতের নিস্তব্ধতা কাটিয়ে একটু একটু করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে শহরটা। প্রতিদিনের ন্যায় ফাহমিদা বেগম ভোরে উঠে সকলের জন্য নাস্তা তৈরির কাজে লেগে পড়েছেন। নুরি সাহায্য করছে তাকে। আদ্রই সবার জন্য নাস্তা পরিবেশনের তোড়জোড় চালাচ্ছে। কিছুটা সময়ের ব্যবধানে ফাহমিদা বেগম নাস্তা তৈরির অবসান ঘটালো। খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে তিনি হাঁক ছাড়লেন। কই খেতে এসো তোমরা? স্বল্প সময়ের মধ্যেই আব্দুল রহমান খান, শীর্ষ, রিমা এবং পন্না এসে ঢুকলো খাবার কক্ষে। শীর্ষ একবার ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে বসলো চেয়ারে, বাকিরাও একে একে বসলো। রিমা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার নজর আটকালো ত্রয়ীর দিকে। সাথে সাথে ভ্রু যুগল কুচকে এলো তার। মেয়েটাকে আজ কেমন যেন অন্যরকম লাগছে, কেমন নতুন বউ বউ। রিমা ভ্রু যুগল কুচকে রেখে প্রশ্ন করলো, তোকে আজ এমন লাগছে কেন? ত্রয়ী থমকালো, পলক ঝাপটিয়ে শুধালো, কেমন নতুন বউ বউ? রিমার কথায় উপস্থিত সকলের দৃষ্টি দিল ত্রয়ীর দিকে। ফাহমিদা বেগমও সকাল থেকে খেয়াল করেছেন মেয়েটাকে আজ একটু ভিন্ন রকম লাগছে, কিন্তু কাজের চাপে খুব গাঢ়ভাবে খেয়াল করেও দেখা হয়নি, আর কোনো প্রশ্নও করা হয়নি। তবে ত্রয়ী চমকে উঠল রিমার কথায়। নতুন বউ? রিমা কি তবে এসব ধরে ফেললো? ত্রয়ী আমতা আমতা শুরু করলো, ইতস্ত করে বলল, নতুন গহনা পড়েছি তো তাই হয়তো। নতুন গহনা পেয়েছিস তুই কোথা থেকে? ত্রয়ী কোনো জবাব দিবে তার পূর্বেই শীর্ষ খেতে খেতে বলল, ওর দাদি রেখে গেছেন ওর জন্য, গ্রামে গিয়েছিল যখন তখন নিয়ে এসেছে। সবাই বোধহয় বিশ্বাস করলো শীর্ষের কথা। এমনই নাকফুল, কানের দুল সবগুলোই ছোট ছোট, হাতের চুড়ি জোড়াও চিকন। এখানে সন্দেহ করার মতো খুব বেশি কিছু নেই। কেউ আর এ বিষয়ে কোনো প্রশ্ন করলো না ত্রয়ীকে। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল সবাই। ঘড়ির কাঁটায় 9:30। আলভি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরটির বাড়ির গেটে, অপেক্ষা মেয়েটির বেরিয়ে আসার। গতকাল রাতেই মেয়েটির সাথে তার মুঠোফোন মাধ্যমে যোগাযোগ হয়েছে। তখনই বলে রেখেছিল আজ সকালে তাকে নিয়ে আসবে। কিছুটা সময় বাদেই মেহের কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো। গেট থেকে বেরিয়ে এসে সে মিষ্টি হাসলো। আলভির দিকে এগিয়ে এসে শুধালো, কখন এলেন? এই তো একটু আগে। এখন তাড়াতাড়ি বাইকে উঠে পড়ুন তো, নয়তো আপনার কলেজে দেরি হয়ে যাবে। মেহের বাইকে উঠিয়ে বসলো, হাত রাখলো আলভির কাঁধে, দুষ্টুমির স্বরে বলল, আপনি কিন্তু আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন মশাই। আলভির বাইকে স্টার্ট দিতে দিতে শুধালো, কিভাবে? এই যে কখনো বাইকে কলেজে নিয়ে যাচ্ছেন, কখনো ঘুরতে নিয়ে যাচ্ছেন, এখন তো আমার গাড়িতেই উঠতে ইচ্ছে করে না। তার থেকে বাইকে খোলা আকাশ দেখতে দেখতে পুরো শহর দাপিয়ে বেড়াতেই ভালো লাগে। আলভি আলতো হাসলো, ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, তাহলে অভ্যাসটা খারাপ করেও কিছুটা ভালো হয়েছে তাই না বলুন? অন্তত নতুন কিছু উপভোগ করতে পারছেন। প্রতি উত্তরে মেহের কোনো শব্দ ব্যয় করলো না, শুধু মাথা নাড়িয়ে একটুখানি মিষ্টি হাসলো। আকাশের সূর্যটা উত্তাপ ছড়াতে শুরু করেছে। ব্যস্ত নগরীটা আবারও ব্যস্ত হয়ে পড়ছে ইতিমধ্যে। চারিদিকে জনমানব ছুটছে তাদের নিজেদের কর্মের তাগিদে। তবে সকালের সময়টা এখনও পুরোপুরিভাবে গড়ায়নি। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল 11টা। শীর্ষ, আলভি, রবি এবং নয়ন এই ক্ষণে একটি নামি দামি রেস্টুরেন্টে বসে রয়েছে। তাদের অভিমুখের টেবিলটায় খাবার ভর্তি। রবি বড় বড় চোখ করে সবগুলো খাবারের দিকে নজর বুলালো একবার, অতঃপর শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে শুধালো, হঠাৎ ডেকে এনে খাওয়াচ্ছিস যে, খাবারে আবার বিষ টিষ মিশিয়ে দিসনি তো? শীর্ষ থমথমে কণ্ঠে জবাব দিল, হ্যাঁ মিশিয়েছি তো, ইঁদুর মারার বিষ। তোকে মারার জন্য এর থেকে শক্তিশালী আর কোনো বিষের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। ছি ছি শিষ্য, শেষ পর্যন্ত তুই কিনা আমাকে ইঁদুর মারার বিষ খাইয়ে মারতে চাইছিস। ভেবেছিলাম আমার বিয়েতে তোকে একটা রোস্ট বেশি দেব, প্রয়োজনে রোস্টের হাড্ডি চিবিয়ে চিবিয়ে তোর মুখে তুলে দেব, তুই আর তা হতে দিলি না। রবি ঠোঁট উল্টে কান্নার ভান করলো। বিরক্ত হলো আলভি, কপাল কুঁচকে এসে রবিকে বলল, থামবি তুই? হ্যাঁ হ্যাঁ, তুই তো এখন আমাকে থামতে বলবি। আর ওইদিকে যে তোর বন্ধু আমাকে ইঁদুর মারার বিষ খাইয়ে মারতে চাইছে, তার বেলায় কিছুই না, তাই না? এইটুকু বলেই থামলো রবি। দম নিয়ে ফের বলল, তোরা দুজন নিশ্চয়ই একসাথে সংযুক্ত, তাই না? তোরা দুজন মিলে আমাকে মারতে চাইছিস। এখন আমার কি হবে গো? আমার বন্ধুরাই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে গো। আলভি ততটা পাত্তা দিল না রবির অভিনয়। এই ছেলেকে তারা তো আজ থেকে চেনে না,
এতদিনে একে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে তাদের। তপ্ত নিঃশ্বাস ফেললো আলভি, শীর্ষের দিকে তাকিয়ে শুধালো, হঠাৎ এমন জরুরি তলব? আবার রেস্টুরেন্টে ডেকে এনে খাওয়াচ্ছিস যে, কাহিনী কি? শীর্ষ একটু সময় নিল, এরপর হুট করেই বলল, আমি বিয়ে করেছি। সামান্য একটি বাক্য, তবে বজ্রপাতের ন্যায় কাজ করলো সকলের ভেতরে। রবি সাথে সাথে দাঁড়িয়ে গেল, চেঁচিয়ে উঠে বলল, কি? নয়ন ঢোক গেল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি নয় কিজি, আমার গ্রামে গিয়েছিলাম না, তখন শীর্ষ স্যার বিয়ে করে নিয়েছেন। আলভি কণ্ঠে কিছুটা বিস্ময়বোধ নিয়ে শুধালো, কিন্তু কিভাবে কি হলো? গ্রামে গিয়ে তাও এত স্বল্প সময়ের মধ্যে? শীর্ষ নয়নের দিকে দৃষ্টি দিল, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো নয়ন। একে একে বলতে শুরু করলো সেদিনের রাতের সকল ঘটনা। সবটা শুনে রবি তার নিজের স্থানে বসে পড়ল, মুখ বাঁকিয়ে বলল, ও তাহলে কট খেয়ে বিয়ে হয়েছে। অবশ্যই ওর কাছ থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায়। বেড়া লচু নির্ঘাত সহজ সরল মেয়েটাকে রাতের আধারে একা পাওয়ার টাঞ্চ মারতে গিয়েছিল, গ্রামবাসীরা মিলে দিয়েছে বিয়ে পড়িয়ে। একদম ঠিক আছে। শিশু অগ্নি দৃষ্টিতে তাকালো রবির দিকে, সাথে সাথেই চুপসে গেল বেচারা। হামতা হামতা করে বলল, কটেই পূর্ণতা। তুই একটা না ভাই, আরও 5টা কট খা, তবুও এভাবে তাকাস না। দুপুরের তপ্ত রোদ, আকাশে সূর্যের চড়া তেজ। ত্রয়ীর কেবলই কলেজ শেষ হয়েছে। আরফার সাথে কথা বলতে বলতে কলেজ থেকে বাইরে বেরিয়ে এলো সে। গেটের বাইরে পা রাখতেই চোখ পড়ল শীর্ষকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকটা। ত্রয়ীকে চোখে পড়তেই শীর্ষ ইশারা দিয়ে বলল, গাড়িতে ওঠ। ত্রয়ীও কোনো দ্বিরুক্তি করল না। আরফাকে বিদায় জানিয়ে সে উঠে বসলো গাড়ির সামনের সিটে। এরপর শীর্ষও তার পাশের ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট করলো। কিছুটা পথ অতিক্রম হতেই রাস্তার এক কিনারে ধরে গাড়িটা থামিয়ে দিল শীর্ষ। ত্রয়ী ভ্রু কুচকালো, এদিক ওদিক দৃষ্টি দিতে দিতে শুধালো, কি এখানে গাড়ি কেন থামিয়েছেন? বাড়ি যাব না আমরা? শীর্ষও কোনো জবাব দিল না। সে ধীরে ধীরে ত্রয়ীর সিটটা নিচের দিকে নামাতে শুরু করলো। চমকে উঠলো মেয়েটা, শীতচন্দ্রটা যেন লাফিয়ে উঠলো মুহূর্তে। আকস্মিক সিটটা নিজের দিকে চলে যাওয়ায় সেও হেলে পড়লো অনেকটা। মৃদু স্বরে চেঁচিয়ে উঠে সাথে সাথে বলল, আপনি গাড়ির সিট এভাবে নিচের দিকে নিচ্ছেন কেন? সমস্যা কি?